বাচ্চার কান্নার ফলে আমার স্বামী আমার উপর থেকে নেমে বলল, তাড়াতাড়ি বাচ্চাকে ঘুম পাড়াও। দেখে বা বাচ্চাকে ঘুম পাড়াতে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো না, আমার এখনো শেষ হয়নি। আমি মনে মনে ভাবলাম, একটু মানুষ কতটা অমানুষ হলে 18 দিনের একটা নবজাতকের মার সাথে এগুলো করতে চায়। আমি বাচ্চাকে দুধ দিচ্ছিলাম আর পাশে অপেক্ষারত আমার স্বামীর দিকে তাকছিলাম। সেই জন্যই বুঝি আমার স্বামীর আগের স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল। অবশ্য আমার স্বামী বলে আমার স্বামী নাকি তাকে তালাক দিয়েছিল। নতুন নতুন বিয়ে করে ঘরে আসার পরে ভাবতাম ফেরেশতার মতো স্বামী পেয়েছি। তার কার্যকলাপে দিনে দিনে বুঝতে পারলাম সে এক নরপশু। আমার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল, এই ভাগ, তুমি ঘুমিয়ে গেছো? অথচ বাচ্চা এখনো ঘুমায়নি, রাত অনেক হয়ে গেছে, সকালে আমার অফিসে যেতে হবে। আমি বললাম, তুমি ঘুমিয়ে যাও। আমার স্বামী বলল, সম্পূর্ণ শেষ করে না ঘুমালে মাথায় উঠে বসে যায়, তবে সারাদিন মাথার ভেতর কেমন জানি ক্যাচ ক্যাচ করে। আমি বললাম, এটা আবার কেমন কথা? এটা কি ওষুধ যে পুরোটা না খেলে ওষুধ ভালো হবে না? আমার স্বামী আমাকে বলল, তুমি ওসব কি বুঝবে, তুমি তো একটা হিজড়া প্রকৃতির মহিলা। আসল কাজ করি, তুমিও পাশে বাচ্চাকে দুধ দাও, আমার দিকে একটু কাত হয়ে থাকো, না হলে বাচ্চাকে ঘুম পাড়াতে পাড়াতে ফজল হয়ে যাবে, তখন আমার অফিসে যেতে কষ্ট হবে। যেমন কথা তেমন কাজ। আমার স্বামী আমার পা টেনে তার দিকে আমার নিম্নাঙ্গ নিয়ে গেল। আমি কাঠ হয়ে একদিকে বাচ্চাকে দুধ দিচ্ছি, অন্যদিকে আমার স্বামীর চাহিদা পূরণ করছি। পরের দিন সকালবেলা আমার স্বামী অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তার টেবিলে গেল। কাজের মেয়ে জোনাকি আমার স্বামীকে নাস্তা দিচ্ছিল। আমার স্বামী বলল, তোর ম্যাডাম এখনো ঘুম থেকে ওঠেনি। কাজের মেয়ে জোনাকি বলল, ছোট বাচ্চার মা সারা রাত বাচ্চা কান্না করে ঘুমাতে পারে না, তাই একটু ঘুমাচ্ছে। আমার স্বামী বলল, বাচ্চার কারো হয়নি, শুধু নারী হয়েছে। আসলে আমার কতাল এবং সুখ নেই, থাকবে বা কেমন করে? কথায় আছে না, প্রথম বইয়ে সুখ না পেলে দ্বিতীয় আর কি বা সুখ দেবে। আমার স্বামীর কথাগুলো শুনে আমি বাচ্চাটাকে কোলে নিয়ে ব্যথাযুক্ত সরে গিয়ে দুই পা দুদিকে পা করে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমার স্বামীর সামনে গেলাম। এইভাবে দুই পাশ থেকে ফাঁক করে হাঁটতে দেখে আমার স্বামী বলল, একশিরা রোগীর মতো করে আছো কেন? আমি মনে মনে বললাম, কাজের বুয়ার সামনে কিভাবে বলি গত রাতে তুমি নরপশুর মতো আমার উপর তোমার চাহিদা আদায় করেছো, সেই কারণে আমার পুরো নিম্নাঙ্গ ব্যথা হয়ে গেছে। বলতে চেয়েও আমার স্বামীকে কিছু বলতে পারলাম না, শুধু বাচ্চাকে দেখিয়ে বললাম, বাচ্চা দুধ পাচ্ছে না, যদি পারো আসার সময় ডাক্তারের সাথে ডিসকাস করে একটা ব্যবস্থা করিও। আমার স্বামী বলল, এখনো 19 দিনের বাচ্চা, আস্তে আস্তে দুধ পাবে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো। কথাগুলো বলে আমার স্বামী অফিসের উদ্দেশ্যে চলে গেল। কাজের মেয়ে জোনাকি বলল, ম্যাডাম আপনি একটু ছাদে গিয়ে রোদে বসুন, সকালবেলা রোদ বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমিও ভাবলাম ছাদে গিয়ে একটু রোদে বসবো, তাতে বাচ্চা এবং আমার দুজনেরই উপকার হবে। তাই আমি ছাদের দিকে চলে গেলাম। ছাদে বসেছি ঠিকই, কিন্তু রোদের দেখা নেই। কুয়াশাচ্ছন্ন সকাল থেকে মনে হচ্ছে যেন গোধূলি মাখা সন্ধ্যা। বসে বসে বাচ্চাকে দুধ দিচ্ছিলাম, এমন সময় দেখলাম কম্বল রোদে শুকাতে দিতে এসেছে পাশের বাসার পারুল ভাবি। পারুল ভাবি আমাকে দেখে বলল, কি ব্যাপার ভাবি, আপনি ঠান্ডার মধ্যে বসে আছেন কেন? বাচ্চা ঠান্ডা লেগে যাবে তো। আমি বললাম, বাচ্চার একটু রোদ লাগাতে এসেছি। আর ভাবি বলল, এখন যে কুয়াশা পড়ছে, দিনে 3-4টার আগে রোদের দেখা পাবেন না, এদিকে বাতাস বেশি, আপনি ওদিকে গিয়ে বসুন, ওখানে বাতাস কম লাগবে। ভাবের কথা মতো আমি অন্য সাইডে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম। হঠাৎভাবে খেয়াল করলো আমি যেখানে বসে আছি ওখানে রক্ত জমে আছে। ভাবি রক্তের দিকে তাকিয়ে বলল, এ কি ভাবি, আপনার এখনো শুকোয়নি? আমি বললাম, কেন ভাবি? ভাবি বলল, এই যে রক্ত যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম অনেকখানি রক্ত গিয়েছে। ভাবি আবার বলল, আপনার তো নর্মাল ডেলিভারি হয়েছে, এইভাবে তো রক্ত দেওয়ার কথা না, সমস্যা কি ভাবি? আমি ভাবিকে যত বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, ভাবি ততই নাছোড়বান্ধা, আমার কাছ থেকে শুনবেই শুনবে। শেষে এক প্রকার অনিষ্ঠা সত্ত্বেও ভাবিকে গত রাতের কথাগুলো বললাম। ভাবি জিভে কামড় খেয়ে বলল, কি যে বলেন ভাবি, বাচ্চা হয় 40 দিন, আগে সব করা ঠিক না। আমি বললাম, কি আর করব ভাবি, স্বামী তো মানে না। ভাবি আমাকে বলল, আপনি এক্ষুনি ডাক্তারের কাছে যান, না হলে রক্ত যেতে যেতে আপনি মারা যাবেন। আমি বললাম, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে কে? সে তো অফিসে চলে গেছে। ভাবি বলল, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, চলেন। বলেই ভাবি আমার হাত ধরে নিচে নামিয়ে আনলো। আমি আর ভাবি ডাক্তার রুমের বাইরে ওয়েটিং রুমে ডাক্তারকে রিপোর্ট দেখানোর জন্য আমার সদ্য 19 দিনের নবজাতককে কোলে নিয়ে অপেক্ষা করছি। একটু আগে ডাক্তারকে দেখিয়েছিলাম। সব কথা শোনার পর ডাক্তার সাহেব এবং আমার স্বামীর এমন কর্মকাণ্ডে হতবাক হয়ে গিয়েছিল। তারপর আমাকে কিছু রক্ত পরীক্ষা ও প্রস্রাব পরীক্ষার টেস্ট দিলেন। আমি আর ভাবি টেস্টগুলো করি। এই রিপোর্ট নিয়ে ডাক্তারের চেম্বারে ঢোকার জন্য অপেক্ষা করছিলাম। ডাক্তার মোমেন সাহেব একজন প্রসিদ্ধ ডাক্তার, আর রোগীর চাপ বেশি। একটু পরে একজন রোগী বের হয়ে যাওয়ার পর আমি আর ভাবি ঢুকলাম। ভাবি রিপোর্টগুলো ডাক্তার সাহেবের হাতে দিলেন। ডাক্তার সাহেব আমাদেরকে বসতে বলে রিপোর্ট খুলে দেখতে লাগলেন। ভালো করে রিপোর্টগুলো দেখার পর ডাক্তার সাহেব আমাকে বললেন, আপনার অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, এমন পৈশাচিক মিলনের ফলে আপনার জরায়ু রাপচার হয়েছে। আশা করি ওষুধ খেলে ভালো হয়ে যাবেন, তবে আপনার স্বামীকে বলবেন অন্তত 4 মাস অপেক্ষা করার জন্য,
4 মাস পরে আপনি আবার সেই টেস্ট করালে আমি বুঝতে পারবো আপনি সুস্থ কিনা। আমি ওষুধ লিখে দিচ্ছি, আপনি নিয়মিত ওষুধ সেবন করবেন। বলেই ডাক্তার সাহেব ওষুধ লিখতে লাগলেন, আর আমি মনে মনে আমার স্বামীকে ধিক্কার দিতে লাগলাম। সেদিন রাতে খাওয়া দাওয়ার পর বাচ্চাকে কোলে নিয়ে যখন আমি রুমে ঢুকলাম, দেখলাম আমার স্বামী একপাশে শুয়ে আছে। মনে মনে ভাবলাম আজ হয়তো বা নিস্তার পাবো। আমি আস্তে করে বাচ্চাকে পাশে শুইয়ে দিয়ে আমার স্বামীর বিপরীতমুখী হয়ে শুয়ে পড়লাম। দেখলাম আমার স্বামীর তেমন কোনো সাড়াশব্দ নেই। মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিয়ে যখনই চোখ বন্ধ করলাম, হঠাৎ আমার পেটের উপর কারো হাত অনুভব করলাম। চোখ খুলে দেখলাম আমার স্বামী একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আজ ব্যথা না পাওয়ার মতো আস্তে আস্তে হবে। আমি সবার থেকে উঠে বসে বললাম, তুমি কি মানুষ নাকি জানোয়ার? আমার মুখে জানোয়ার শব্দটি শুনে আমার স্বামীর মুখ কালো করে বলল, জানোয়ার হতে যাব কেন? স্ত্রীর কাছে স্বামীর অধিকার চাইলে কি জানোয়ার হয়? বললাম, বাচ্চাটা হয়েছে মাত্র 19 দিন। ধাত্রী বলেছিল 40 দিন অপেক্ষা করতে। তোমাকে 1000 অনুনয় বিনয় করে রক্ষা তাইনি। আমার স্বামী বলল, মজা কি শুধু আমি একাই পাই, তুমি পাও না? আমি বললাম, মজাটা বর্তমানে আমার জন্য সোজা হয়ে বসে আছে, এই দেখো। বলেই বালিশের নিচ থেকে ডাক্তারে লিখে দেওয়া রিপোর্টগুলো আমার স্বামীকে দেখলাম। আমার স্বামী রিপোর্টের ইংলিশগুলো পড়তে না পারলেও 4 মাস মিলন করা যাবে না বাংলা লেখাটা পড়তে পারল। একটা মুখ ভেঙে দিয়ে বলল, 4 মাস মিলন করা যাবে না? ডাক্তারের মামার বাড়ির আবদার। আবার লিখলো কি 4 মাস পরে ওনাকে দেখাতে হবে, আবার টেস্ট করাবে, তারপর বলবে স্বামী স্ত্রী মিলন করা যাবে কিনা। এসব ধান্দাবাজি ডাক্তারগুলো আমি বিশ্বাস করি না। কিছু হবে না, আসো আজকে তাড়াতাড়ি ছেড়ে দেব। বলে আমার স্বামী আমাকে ধরতে আসছিল। আমি তাকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বললাম, তুমি কি আমাকে ভোগ্যপণ্য পেয়েছো নাকি খেলনা পুতুল পেয়েছো? যখন খুশি তখন যা ইচ্ছা তাই করবে। একবার আমার অনুভূতি, ভালো লাগা মন্দ লাগা কিছু তোয়াক্কা করবেন না। আমার এমন রুদ্রমূর্তি দেখে আমার স্বামী আর কিছুই বলল না। হয়তোবা মনে মনে ভয় পেয়েছে, কারণ আগের স্ত্রী চলে গেছে, পাচ্ছে না আবার আমিও চলে যাই। আমার স্বামী ভয় পেয়ে খাট থেকে নেমে কোথাও চলে গেছেন। একরাশ ঘৃণা আমার স্বামীর জন্য আমার মনের কোণে জমতে জমতে আজ বিস্ফোরিত হয়ে গেল। চলে গেলে যাক, আমি অতটা পাত্তা না দিয়ে আমার শিশু সন্তানকে বুকের দিকে টেনে শুয়ে পড়লাম। কখন যে চোখের পাতায় ঘুম চলে এসেছে বুঝতে পারলাম না। ঘুম ভাঙতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত তখন 2:45। পাশের বাড়িটা খালি। তবে কি আমার স্বামী এখনো আসেনি? বুকের ভেতর কেমন জানি ধক করে উঠল। এদিক ওদিক তাকিয়ে কোথাও স্বামীকে দেখলাম না। বাচ্চাটা ঘুমোচ্ছে। খাট থেকে আস্তে করে নামলাম। নেমেই স্বামীকে খুঁজতে বেরোলাম। ড্রাইভ করে এসে কেমন যেন একটা শব্দ শুনতে পেলাম। শব্দটা আসছে জোনাকির রুম থেকে। সন্তর্পণে জোনাকির রুমের দিকে গেলাম। জোনাকির রুমে এসে দেখলাম আমার স্বামী জোনাকির সাথে। ছি ছি ছি, এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? ওদের এমন অবস্থা দেখে আমি আর ওখানে থাকতে পারলাম না। চলে আসলাম নিজের রুমে। খাটের উপরে বসে নবজাতক শিশুর মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে লাগলাম, এমন দুশ্চরিত্র স্বামীর সংসার কিভাবে করব? আমি আমার স্বামীর পাপের ছোঁয়া তোমার সন্তানের গায়ে লাগতে দিতে চাই না। আমাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগে আমার স্বামী অফিসে চলে গেছে। গত রাতে আমি একটা চিঠি লিখে রেখেছিলাম, যেখানে আমি স্পষ্ট লিখে দিয়েছি, বাহার, তোমার সাথে আমার সংসার করা সম্ভব না, বাড়ি চলে যাচ্ছি, খুব শীঘ্রই তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। চিঠিটা গত রাতে লিখে রেখেছিলাম। এক হাতে বাচ্চাকে নিয়ে আরেক হাতে ব্যাগ নিয়ে যখন আমি দরজার সামনে আসলাম, পেছন থেকে জোনাকি বলল, ম্যাডাম আপনি কোথাও যাচ্ছেন? আমি পিছনে ফিরে জোনাকির মুখের দিকে তাকালাম। বিন্দুমাত্র অপরাধের ক্লেশ বা পাপের ছাপ তার চোখে মুখে নেই, যেন গত রাতে কিছুই হয়নি। আমার কাছে গোপন রাখার বিষয়টি সুস্পষ্ট। আমি তাকে বললাম, হ্যাঁ, বাপের বাড়ি যাচ্ছি। বলেই বুকের ভেতর থেকে একটা চিঠি বের করে বললাম, এই চিঠিটা তোমার সাহেবকে দিও। জোনাকি আমার হাত থেকে চিঠিটা নিল। আমি বললাম, ভালো থাকিস জোনাকি, তোর সাহেবের দিকে খেয়াল রাখিস। বলে বের হয়ে গেলাম। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, ইভা কি সঠিক কাজটি করেছে? ইভার স্বামীকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্তটি কি সঠিক ছিল? আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। আর ভালো লাগলে গল্পটি শেয়ার করে আমাদেরকে সহযোগিতা করুন। দয়া করে গল্পটিকে খারাপভাবে নেবেন না। এমন ঘটনা 4 দেয়ালের ভেতরে অহরহ ঘটে চলেছে, যা হয়তো আপনার দৃষ্টিগোচর হচ্ছে না। তাই আসুন স্ত্রীকে ভোগ্যপণ্য বা আসবাবপত্র মনে না করে একজন রক্তে মাংসে গড়া মানুষ মনে করি, তবে সুন্দর হবে আমাদের সংসার। এতক্ষণ ধরে গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।